চীনে রপ্তানি বাড়াতে কতটা প্রস্তুত বাংলাদেশ? ১৯-২০ অর্থবছরে বাংলাদেশের আমদানি করা $৫০ বিলিয়ন পণ্যের মধ্যে চীন থেকে এসেছে $১১ বিলিয়ন পণ্য। অন্যদিকে একই বছর চীন সারা বিশ্ব থেকে $২,৪০০ বিলিয়ন পণ্য আমদানি করলেও বাংলাদেশ দেশটিতে পাঠাতে পেরেছে মাত্র $৬০০ মিলিয়ন পণ্য। দীর্ঘদিন থেকেই এই নিয়ে প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশটিতে এত রপ্তানি করে কারা? বাংলাদেশ কি পারবে সেখানে কোনো অবস্থান তৈরি করতে? দুই দেশের মধ্যে এমন বিশাল বাণিজ্য ঘাটতির মধ্যে চীন ২০২০ সালের জুলাই থেকে ট্যারিফ লাইনের আওতায় ৯৭% বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চালু করেছে। বাণিজ্য সচিব বলছেন, এ ধরনের সুবিধা দেওয়ার ঘোষণায় রপ্তানিকারকদের মধ্যে অবশ্যই একটা আগ্রহের সৃষ্টি হবে। সবাই এখন চীনের বাজারে রপ্তানি করা যায় এমন পণ্যের দিকে মনোযোগী হবেন। কারো সক্ষমতার ঘাটতি থাকলে তা দূর করার প্রস্তুতি নেবেন। রপ্তানিকারকরা বলছেন, চীনে বিনা শুল্কে রপ্তানির এই সুযোগ বাণিজ্য ঘাটতি কমাতে কিছুটা হলেও সহায়তা করবে। এই সুযোগ কাজে লাগাতে তাদের পরিকল্পনা ও প্রস্তুতি চলমান। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআই বলছে, যেহেতু চীনের সার্বিক আমদানি বাজারের আকার $২.৪ ট্রিলিয়ন চেয়েও বড়, তাই বাজারে সার্বিক অংশীদারিত্ব সামান্য বাড়াতে পারলেই টাকার অঙ্কে সেটা অনেক বড় কিছু হবে। বাংলাদেশ ব্যাংক ও ইপিবি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য চীন থেকে আমদানি হলেও ২০-২১ অর্থ বছরের হিসেব অনুযায়ী বাংলাদেশের রপ্তানি পণ্যের লক্ষ্যের তালিকায় চীনের অবস্থান পঞ্চদশ। গত ৫ বছর ধরে দেশের প্রধান এই বাণিজ্য সহযোগীর সঙ্গে ঘাটতি ১:১০ থেকে সর্বোচ্চ ১:২০ পর্যন্ত থেকে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, চলতি সক্ষমতা সঠিকভাবে কাজে লাগাতে পারলে চীনের রপ্তানি বহুগুণ বাড়াতে পারে বাংলাদেশ। এজন্য প্রয়োজন ব্যবসায়ীদের মনোযোগ, চীনে বাংলাদেশের ব্র্যান্ডিং, শুল্কমুক্ত সুবিধা কাজে লাগানো এবং টেস্টিং ল্যাব সহ দেশীয় শিল্পের গুণগত মানের উন্নয়ন। চীনের আমদানি বাজারে মাত্র ১% দখল নেওয়া গেলে বাংলাদেশের রপ্তানি ঝুড়িতে অতিরিক্ত $২০ থেকে $২৫ বিলিয়ন যোগ হবে। ২০৩০ সালের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা সম্ভব। চীনের রপ্তানির পরিমাণ এখনকার $১ বিলিয়ন থেকে আরও $৪ বিলিয়ন বাড়ানো সম্ভব। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইটিসির আরেক সমীক্ষা দেখা যায়, বাংলাদেশ বর্তমানে চীনে তার রপ্তানির সক্ষমতার মাত্র ৩০% কাজে লাগাতে পারছে। একদিকে যেমন সক্ষমতার পুরোপুরি ব্যবহার করে রপ্তানি বাড়ানো সম্ভব, আবার চীনের অভ্যন্তরীণ আমদানির বড় বাজার হতে থাকায় নতুন সুযোগও তৈরি হবে। ১৬-১৭ অর্থ বছরে চীনের রপ্তানিতে দারুণ এক অগ্রগতি দেখেছে বাংলাদেশ। সে বছর ৯৪৯ মিলিয়ন বা প্রায় $১ বিলিয়ন পণ্য রপ্তানি হয়। ওই সময় আমদানি হয়েছে $১০ বিলিয়ন পণ্য। ফলে কয়েক দশকের মধ্যে ১:১০ হয়েছে বাণিজ্য ঘাটতি। ১৮-১৯ অর্থ বছরে বাংলাদেশ চীনে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার ছিল $১৫ বিলিয়ন কাছাকাছি, যা এ যাবৎকালের সর্বোচ্চ, যেখানে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে মাত্র $৮৩১ মিলিয়ন পণ্য। পরের অর্থ বছর মহামারীর কারণে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার $১২ বিলিয়নে নামে। বাংলাদেশ থেকে রপ্তানি হয় মাত্র $৬০০ মিলিয়ন পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২ সংখ্যার এইচএস কোড বা চ্যাপ্টার হিসাব ধরলে বাংলাদেশ প্রতি বছর ৯৮ ধরনের পণ্য চীনে রপ্তানি করে থাকে। এর মধ্যে প্রধান পণ্য তৈরি পোশাক প্রায় ৬০%। তালিকায় আরও রয়েছে পাট, পাটের সুতা ও টেক্সটাইল সুতা, মাছ, কাঁকড়া, কুচিয়া, চামড়া ও চামড়াজাত পণ্য, সবজি, চা, কফি, তৈলবীজ, চারবি সহ অন্যান্য পণ্য। চীনের রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের উচ্চমাত্রার উৎপাদন সক্ষমতা। চীনের মতো দেশে রপ্তানি করতে আমাদের সক্ষমতা আরও বাড়াতে হবে এবং সেটা এখন দিন দিন বাড়ছে। পাশাপাশি দেশটি পোশাক তৈরি শিল্প থেকে কিছুটা সরে আসছে, ফলে আমরা বেশ আশাবাদী। ভবিষ্যতে চীনের কিছু ফ্যাশন ব্র্যান্ডকে বাংলাদেশি পোশাক কারখানাগুলোতে যুক্ত করার পরিকল্পনার কথাও আছে। চীনের রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশের জন্য চ্যালেঞ্জ হচ্ছে তাদের অধিক দর কষাকষির সক্ষমতা। বিশ্বের সব দেশের সঙ্গে তাদের যোগাযোগ থাকায় দর কষাকষিতে তারা বেশি এগিয়ে। পর্যাপ্ত মুনাফা না পাওয়ার কারণে চাইলেও সেখানে রপ্তানি করা যায় না। চীনের সঙ্গে ভাষার সমস্যা তো আছেই, পাশাপাশি তাদের কোনো ব্যবসায় সুযোগ পেলেই পেমেন্ট নিয়ে প্রতারণা করে বসে। অবশ্য অনেক ব্যবসায়ী উল্টো কথাও বলছেন, চীনের ব্যবসায়ীরা লেনদেনে অত্যন্ত স্বচ্ছ বলে দাবি করছেন কেউ কেউ। চীনের বেইজিংয়ে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ মনসুর উদ্দিন জানান, সে দেশের বাজারে বিপণন করার মতো পণ্য বাংলাদেশে খুব কমই উৎপাদিত হচ্ছে। তবুও সেখানে সেসবের সুযোগ রয়েছে, তা বাংলাদেশি ব্যবসায়ীরা পুরোপুরি কাজে লাগাচ্ছেন না। এ বছরে চীনে 4টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে, কিন্তু এখানে বাংলাদেশি কোম্পানিগুলোর উপস্থিতি কম। সাংহাইতে যে মেলা হবে সেখানে বাংলাদেশ সহ কয়েকটি দেশকে বিনামূল্যে প্যাভিলিয়ন দেবে, কিন্তু সেখানে বাংলাদেশি কোম্পানিগুলো থাকবে কিনা সেটা হচ্ছে বিষয়। ছোট করে হলেও সেখানে একটা শাখা অফিস চালু রাখা প্রয়োজন। কিন্তু বাংলাদেশি কোম্পানিগুলো এই কাজগুলোতে খুব একটা মনোযোগ দিচ্ছে না।
যারা পড়াশোনা বা অন্যান্য ভিসায় চীনে অবস্থান করছে ভাষা জানেন, তাদের খণ্ডকালীন কমার্শিয়াল এজেন্ট হিসেবে নিয়োগ দিলেও কিছু সুফল পাওয়া যাবে। বাংলাদেশ সাধারণত তৈরি পোশাক রপ্তানি নির্ভর দেশ, আর পোশাকের মূল বাজার ইউরোপ ও আমেরিকা নিয়ে শিল্প মালিকরা বেশি গুরুত্ব দেওয়ায় চীন গুরুত্ব হারিয়েছে। সম্প্রতি চীন বাংলাদেশের 97% পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে, কিন্তু এরপরেই মহামারী শুরু হওয়ায় এর প্রকৃত সুফল এখনও বোঝা যাচ্ছে না। চীনে বিভিন্ন পণ্যের যে পরিমাণ চাহিদা রয়েছে, আমাদের মতো দেশে সেই পরিমাণ উৎপাদনের সক্ষমতা নেই। এর মানে হচ্ছে যেটুকু উৎপাদন হবে তার পুরোটাই রপ্তানি সম্ভব। এখন উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে বাংলাদেশকে। উৎপাদন বাড়ানো গেলে তা চীনে রপ্তানি করতে কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই বলেও মনে করেন ব্যবসায়ীরা। গত বছর চীনে 400 টন চাল রপ্তানি করেছে বাংলাদেশ। চীন সারা বছর যে পরিমাণ পোশাক আমদানি করে তাতে বাংলাদেশের অংশীদারিত্ব মাত্র 0.05%। বর্তমানে চীনে $322 বিলিয়ন পোশাকের বাজার রয়েছে। এই বাজার দিন দিন যেভাবে বড় হচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের বার্ষিক পোশাকের বাজার 370 বিলিয়নকে ছাপিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। দেশটির পোশাক বাজারের মধ্যে নিট পণ্যে বাংলাদেশের অংশীদারিত্ব 7% এবং ওভেনে 8%। কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও ভিয়েতনাম এখন বাংলাদেশের শক্ত প্রতিদ্বন্দ্বী। মহামারী শুরুর আগের 5 বছরে চীনের রপ্তানিতে গড়ে বার্ষিক 15% প্রবৃদ্ধি হয়েছে। ওই বছরগুলোতে বাংলাদেশ থেকে সারা বিশ্বে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 7.40%। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দেশ কম্বোডিয়া, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের প্রবৃদ্ধির গতি আরও বেশি। বাংলাদেশ কটন পণ্যের পাশাপাশি সম্প্রতি ম্যানমেড ফাইবারের তৈরি পণ্যের দিকে নজর দিয়েছে। এই খাতে সক্ষমতা বাড়াতে পারলে তা চীনা বাজার ধরতে সহায়ক হবেই। একই সঙ্গে অপেক্ষাকৃত কম মূল্যের পণ্য রপ্তানির চেষ্টার কথা উল্লেখ করে বলছেন, চীনে কিছু উচ্চ মূল্যের পোশাকের চাহিদা রয়েছে যেগুলো এই মুহূর্তে আমাদের পক্ষে তৈরি করা সম্ভব নয়। সেগুলো ইউরোপের বিভিন্ন দেশে তৈরি হয়ে চীনে যাচ্ছে, যেমন আরমানি পণ্য। চীনের ধনীরা ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক পরেন। জীবন্ত মাছ, কাঁকড়া ও কুচিয়া সহ এই ধরনের পণ্য রপ্তানি করে 2018-19 সালে $7.39 লাখ আয় করে বাংলাদেশ। কিন্তু কোভিড-19 মহামারী শুরু ও প্রত্যয়নপত্র নিয়ে জটিলতার কারণে 20-21 অর্থ বছরে প্রায় 9 মাস কাঁকড়া ও কুচিয়া রপ্তানি বন্ধ থাকে বাংলাদেশ থেকে। পণ্যের মান নিশ্চিত করা ও সনদ জালিয়াতি ঠেকানো সহ চীনের দেওয়া বেশ কিছু শর্ত পূরণের পর গত 2 জুন থেকে নতুন করে রপ্তানি শুরু হয়েছে। নতুন করে ল্যাবরেটরি স্থাপন করে এসব পণ্য পরীক্ষা করে চীনে পাঠানো হবে, ফলে আর কোনো জটিলতা থাকবে না বলে তিনি বলছেন। চীন ডিউটি ফ্রি পণ্যের পরিধি বাড়ালেও তাতে বাংলাদেশ থেকে নিয়মিত রপ্তানি হয় এমন সব পণ্যের ট্যারিফ লাইনের আওতায় খুব একটা বাড়েনি। গত বছর বাংলাদেশ থেকে যে 98 ধরনের পণ্য রপ্তানি হয়েছে তার অধিকাংশ দীর্ঘদিন ধরে চীনের বাজারে ডিউটি ফ্রি সুবিধা পেয়ে আসছে। তবে মৎস্য ও ওষুধ পণ্য রপ্তানিতে সুবিধা কিছুটা বেড়েছে জানিয়ে তিনি বলছেন, আগে মাছের ক্ষেত্রে 327টি ট্যারিফ লাইনে ডিউটি ফ্রি সুবিধা ছিল, এখন সেটা বেড়ে 338টি হয়েছে। ওষুধের ক্ষেত্রে আগে 88টি ট্যারিফ লাইনের সুবিধা ছিল, এখন সেটা বেড়ে 138-এ দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হওয়া বহুল প্রচলিত পণ্যের মধ্যে প্লাস্টিক পণ্যের ট্যারিফ লাইন আগেও 166 ছিল। 2020 সালে ঘোষণার পরও সেটা একই রয়েছে। পোশাকের মধ্যে 2020 সালে ঘোষণার পর নিট পোশাকের 131 ট্যারিফের লাইন, ওভেনের 166 এবং হোম টেক্সটাইলের 102টি ট্যারিফ লাইনে নতুন কিছু যুক্ত হয়নি। চামড়ার জুতা, পাদুকা এ ধরনের পণ্যে 38টি ট্যারিফ লাইনের সঙ্গে নতুন করে 4টি পণ্য যুক্ত হয়েছে। সিরামিক পণ্যে আগের মতোই 37টি ট্যারিফ লাইন, ইলেকট্রনিক্স পণ্যে 525টি, মোটরসাইকেলে 11টি, বাইসাইকেলে 6টি, ফার্নিচারে 62টি, চামড়া ও চামড়াজাত পণ্যে 59টি ট্যারিফ লাইন ডিউটি ফ্রি সুবিধা অপরিবর্তিত রেখেছে চীন। ইপিবির ভাইস চেয়ারম্যান বলছেন, চীনের ট্যারিফ লাইনের ডিউটি ফ্রি সুবিধা 61% থেকে গত বছর জুলাইতে বাড়িয়ে 97% করা হয়েছে। এটা অবশ্যই বাংলাদেশের জন্য উৎসাহব্যঞ্জক।